নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এনকে ডিজিটাল। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় বেশ সাড়া জাগিয়ে, বেশ আশা জাগিয়ে এসেছিল। বামপন্থী মানুষদের সমর্থন পেয়ে তারা এই 3-4-5-6% ভোট থেকে তারা 40-41% ভোটে পৌঁছে গিয়েছিল। কিন্তু এ কি হলো? আর যাদের 200 আসন পেয়ে বিধানসভা দখল করার কথা ছিল, তার সেই দলের আজকে এত দুরবস্থা কেন? তারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করবে কি? তারা নিজেদের গৃহযুদ্ধ সেটাই আটকাতে পারছে না। ঘরের মধ্যে প্রচণ্ড অশান্তি। এক এক দিন এক একজন নেতা বিবৃতি দিচ্ছেন দলের বিরুদ্ধে, কেউ দলের পক্ষে। এই যে বিবৃতির পর বিবৃতি চলছে, এর শেষ কোথায়? এভাবেই কি ভারতীয় জনতা পার্টি শেষ হয়ে যাবে নিজেদের মধ্যে আকচি কামড়াকামড়ি করে? শান্তনু ঠাকুর, বিজেপির সাংসদ, মন্ত্রী কেন্দ্রের শান্তনু ঠাকুর, তিনি এক নতুন পলিটিক্সের ধারা এনেছেন। কি পলিটিক্স? পিকনিক পলিটিক্স। তিনি যারা বিক্ষুব্ধ তাদেরকে নিয়ে তিনি পিকনিক করছেন। পিকনিক তো যে কেউ করতে পারেন, তিনিও করতে পারেন। আইনের প্যাঁচ পয়জার বাঁচিয়ে তিনি পিকনিক করছেন। সেখানে কারা উপস্থিত হচ্ছেন? যারা দলের বিক্ষুব্ধ। এ নিয়ে শান্তনু ঠাকুর কি বলেছেন আসুন দেখে নিন। সারা পশ্চিমবঙ্গের লোক বৈঠক করবে আমার সঙ্গে, সারা পশ্চিমবঙ্গের বিক্ষুব্ধ লোকরা পার্টি করবে। তাতে কি সবাইকে বাদ দিয়ে দেবে? সেটা সম্ভব? শুনলেন শান্তনু ঠাকুরের কথা। শান্তনু ঠাকুরের কথা শোনালাম, আমরা রিতেশ তেওয়ারির কথা শোনাবো, আমরা জয়প্রকাশ মজুমদারের কথা শোনাবো, সব শোনাবো আজকে আপনাদের। তারপরে আপনারা সিদ্ধান্ত নিন যে এই দলটা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করার জায়গায় কি আদৌ আছে, নাকি এই শুভেন্দু অধিকারী, জগদীপ ধনখড় এদের যে নেক্সাস তৈরি হয়েছে সেই নেক্সাস দিয়েই তারা জিততে চান। যখন মাঠে নেমে লড়াই করার কথা তখন তারা কোর্টে গিয়ে লড়াই করেন। পশ্চিমবাংলার মাটি কিন্তু দুর্জয় ঘাঁটি, এখানে লড়াই সংগ্রাম ছাড়া মাঠে জমি পাওয়া যায় না। আপনারা কংগ্রেসকে দেখুন, তারা দীর্ঘ স্বাধীনতার আন্দোলন করার পর পশ্চিমবাংলা ক্ষমতা এসেছিল। তারপর কারা এলো? বামফ্রন্টও কিন্তু বিভিন্ন কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, খাদ্য আন্দোলন ইত্যাদি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা ক্ষমতা এসেছিল। আর তৃণমূল কংগ্রেস নেতাই, নন্দীগ্রাম, সিঙ্গুর, সুচপুর বিভিন্ন আন্দোলনের মধ্যে থেকে কিন্তু তারাও ক্ষমতা এসেছিল। পশ্চিমবাংলার মানুষ যাকে ক্ষমতায় আনেন তাকে পরখ করে নেন যে তার পক্ষে সেই দলটি আছে কিনা। পশ্চিমবাংলার মানুষ যখন বিশ্বাস করতে শুরু করেছেন যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস মানুষের জন্য লড়াই করে, মানুষের জন্য আন্দোলন করে, তবেই তাদের ক্ষমতায় এনেছেন। তা না হলে 2007, 8, 9 ইত্যাদি সালগুলোতে আমরা প্রত্যেক বছরেই শুনতাম এই বোধহয় তৃণমূল এসে গেল। লক্ষ লক্ষ মানুষ তৃণমূলের মিটিংয়ে জমায়েত হচ্ছেন, মমতা ব্যানার্জিটাকে জমায়েত হচ্ছেন, অথচ ভোট বাক্সে তার প্রতিফলন ঘটছে না। কিন্তু সে প্রতিফলনটা আলটিমেটলি ঘটল যখন ওই সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রাম আন্দোলনটা হলো, এবং যার ফলে মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে না, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই তাদের জন্য আন্দোলন করেন, তাদের হয়ে কথা বলেন। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে এরকম কোনো গণ আন্দোলনে দেখেছেন? বরং যত গণ আন্দোলন হয়েছে তার বিরোধিতাই তারা করেছেন। শাহিনবাগের কথা মনে করে দেখুন, এখানকার নেতারা কি বিবৃতি দিয়েছেন। আমি দিল্লির নেতাদের কথা ছেড়ে দিলাম, এখানকার নেতারা কি বিবৃতি দিয়েছেন। দিলীপ ঘোষের সেই সময়কার কথাবার্তা নিশ্চয়ই আপনাদের মনে আছে। মনে থাকবে যখন পার্ক সার্কাসে আন্দোলন চলছিল তখন দিলীপ ঘোষেরা কি কথা বলেছিলেন। যখন কৃষক আন্দোলন চলছিল তখন কি তীব্র নোংরা ভাষা এখান থেকে আক্রমণ করা হয়েছে কৃষকদের। অর্থাৎ নিজেরা কোনো গণ আন্দোলন করবেন না, যারা গণ আন্দোলন করবেন তাদের বিরুদ্ধে কথা বলবেন। এটা কিন্তু পশ্চিমবাংলার সংস্কৃতি নয়, এইটা পশ্চিমবাংলার মানুষ খায়নি। পশ্চিমবাংলার মানুষ এটাও খায়নি যে বাইরে থেকে নেতা উড়িয়ে এনে এ রাজ্য জয় করা যাবে না, এ রাজ্যে ধর্মীয় জিগির তুলে জয় করা যাবে না। অনেক কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী, মনে পড়ে আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম, খালা, তারপর দুধেল গাই মুসলিমদের উদ্দেশ্যে বলেছিলেন না? ফলশ্রুতি কি হলো? আপকি বার 200 পার হয়ে গেল 77, সেটাও ধরে রাখতে পারলেন না। আজকে বিধায়করা শুভেন্দু অধিকারীর উপর ক্ষিপ্ত হয়ে আছেন। বিজেপি বিধায়করা, তারা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মেনে নিতে পারছেন না, তার প্রভুসুলভ আচরণ তারা মেনে নিতে পারছেন না। তিনি যেভাবে সংগঠনে দখলদারি করছেন, সংগঠনের নেতারাও বিরক্ত।
দিলীপ ঘোষ, তিনি দলের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ছিলেন, তিনি অপসৃত হয়েছেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরও তার মাতব্বরি, তার দলবলের মাতব্বরি যাচ্ছে না। রূপা গাঙ্গুলি পরিষ্কার বলেছেন যে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। তথাগত রায় কামিনী কাঞ্চনের কথা বলেছেন, নারী দেহ ব্যবহার করা হয় টিকিট পেতে, পদ পেতে। এটা তথাগত রায় বলেছেন, আমাদের কথা নয়। অর্থের ব্যবহার হয়, এটা বলছেন রূপা গাঙ্গুলি, তথাগত রায়। দলের অন্তরেই ক্ষোভ উঠছে। এবং এটা তো আর লুকোনো ব্যাপার নেই যে যখন রাহুল সিনহা রাজ্যের সভাপতি ছিলেন তখনও কিন্তু এই অভিযোগ উঠেছিল যে টাকার বিনিময়ে টিকিট বিলি হচ্ছে। অর্থাৎ বিজেপিতে টাকা থাকলে টিকিট পাওয়া যায় এমন একটা কথা কিন্তু চাউর করে দিয়েছেন বিজেপি নেতা নেত্রীরাই। আমরা করিনি, আমরা সাংবাদিকরাও করিনি, বিরোধীরাও করেনি, বিরোধীদের এ নিয়ে কোনো মন্তব্যও ছিল না। কিন্তু এই যে সাম্প্রতিককালে যে দলে বদল হলো, ভারতীয় জনতা পার্টিতে একটা সাংগঠনিক রদবদল হলো, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। তারা কাকে সংগঠনে রাখবেন না রাখবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু এক ঝাঁক পুরনো নেতাকে বার করে দেওয়া হলো, এক ঝাঁক পুরনো নেতাকে। মতুয়াদেরকে কোথাও কোনো জায়গা দেওয়া হলো না। বিক্ষুব্ধ হয়ে গেলেন শান্তনু ঠাকুর, তিনি সাংসদ, তার 7 খুন মাপ। রূপা গাঙ্গুলি সাংসদ, তাদের 7 খুন মাপ। কিন্তু কোপ গিয়ে পড়লো কার ওপর? জয়প্রকাশ মজুমদার আর তিওয়ারির ওপর, রিতেশ তিওয়ারির ওপর। তাদের ওপরে কোপ পড়লো, তাদেরকে শোকজ করা হলো। শোকজের চিঠি আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্দায়। তাদেরকে শোকজ করা হলো। শোকজ করার পর তাদের উত্তর দেওয়ার কোনো সময়সীমা দেওয়া হলো না এবং তার মধ্যেই তাদেরকে বরখাস্ত করা হলো। এক অদ্ভুত ব্যাপার। জয়প্রকাশ মজুমদার এই ব্যাপারে সুন্দর কথা বলেছেন যে আগে শাস্তি, তারপরে বিচার, তারপরে তদন্ত হলো। অর্থাৎ তারা তদন্ত করেই দেখেননি যে জয়প্রকাশ মজুমদার বা রিতেশ তিওয়ারিরা কি অন্যায় করেছেন, তার আগেই তাকে শোকজ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আমরা অনুষ্ঠানটা শেষ করার আগে বিস্তারিত বলবেন জয়প্রকাশ মজুমদার আর রিতেশ তিওয়ারি। তার আগে আমরা একটা কথা বলি যে এই ভাঙা চোরা কঙ্কালসার অবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করা কি আদৌ সম্ভব ভারতীয় জনতা পার্টির পক্ষে, নাকি এই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরাই একচ্ছত্র আধিপত্য চালাবেন? হিরণ চট্টোপাধ্যায়, বিজেপির বিধায়ক, খড়গপুরের বিধায়ক, তিনি প্রকাশ্যে বলছেন যে বড়রা যদি ছোট ছেলে মেয়েদের হাত ধরে ছেড়ে দেয় হাত ধরাটা, তাহলে ছোট ছেলে মেয়েরা তো হারিয়ে যাবেই। অনেকে মুখ খুলছেন, প্রচুর মানুষ মুখ খুলছেন, যারা বিজেপির নেতৃত্ব দেন, বিধায়ক, এমন মানুষেরা মুখ খুলছেন। তাহলে কর্মীদের মনোবল কোন তলানিতে পৌঁছেছে বুঝতে পারছেন? সামনেই পৌর ভোট, তার আগে কোথায় দল কোমর বেঁধে নামবে পৌর ভোটে? তারা বিধানসভায় ভালো ফল করেনি, অন্তত পৌর ভোটটা ভালো করে করবে তা নয়। লড়াই চলছে নিজেদের মধ্যে। এরা করবে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই, এরা করবে বামপন্থীদের সাথে লড়াই, এরা করবে কংগ্রেসের সাথে লড়াই। হয়তো কংগ্রেস বা বামপন্থীদের আসন সংখ্যা কম, কিন্তু কংগ্রেস বা বামপন্থীদের মধ্যে এই খেয়েটা তো দেখা যাচ্ছে না নিজেদের মধ্যে। এই দলটা রাজ্যের ক্ষমতায় আসার আগেই এত খেয়ে হচ্ছে। এই দল যদি রাজ্যে ক্ষমতায় আসতো তাহলে কি অবস্থা হতো রাজ্যটা? এই অরাজক অবস্থার মধ্যে আমাদের থাকতে হতো। বলতে হয় থ্যাংক গড এই দলটা আসেনি। এই দলটা এলে তো রাজ্যটা এমনি নিজেদের মধ্যেই টুকরো টুকরো হয়ে যেত। তারপরে তো হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র এসব তো আছেই। এভাবে তো ভাগ হতোই, যেটা উত্তরপ্রদেশে হচ্ছে। আসলে এই দলের মধ্যে অল্প দিনের মধ্যে ক্ষমতা পাওয়ার লোভ কিন্তু নেতাদের মধ্যে জারিত হয়ে গেছে। অল্প দিনের মধ্যেই তাদের ব্যাপক ক্ষমতা চাই। আর এই কামিনী কাঞ্চনের কথা মানে সবাই জানে, ওপরতলার নেতৃত্বও জানে। রূপা গাঙ্গুলিকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এই যে আপনি যে অর্থের বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন, এটা কি ওপরতলার নেতৃত্ব দিল্লির নেতারা জানেন? রূপা গাঙ্গুলি মুচকি হেসে বলেছিলেন, জানেন না, তারা সব খবর রাখে। অর্থাৎ ওপরতলার নেতৃত্ব কিন্তু এটা মেনে নিয়েছে যে এটাই সিস্টেম পশ্চিমবাংলায়, পয়সা দাও টিকিট নাও। তার যোগ্যতা যাই থাক, তিনি দলে কতদিন দল করছেন, তিনি কতটা রাজনীতি বোঝেন, সেগুলো একটুও বিচার্য না। বিচার্য শুধু একটাই, কার কাছে মোটা মানি ব্যাগ আছে। যার মোটা মানি ব্যাগ সেই বিজেপির টিকিট পাবে। এইরকম অভিযোগ কিন্তু কখনো বামপন্থীদের, কংগ্রেসীদের বা তৃণমূলের বিরুদ্ধে ওঠেনি। যে টাকার বিনিময়ে টিকিট দেওয়া, এটা কিন্তু কোনো দলের মধ্যেও হয়নি। অর্থাৎ বাংলার সংস্কৃতিই নয় এটা। বিজেপি যেহেতু বাংলার সংস্কৃতি বোঝে না, বাঙালির মনন চিন্তনকে তারা অনুধাবন করতে পারে না, তাদের মধ্যে বিভিন্ন রকম গোবলীয় সংস্কৃতি ঢুকে গেছে এবং সেই সংস্কৃতি ঢুকে গিয়ে নিজেরাই মারামারি করে শেষ হয়ে যাচ্ছে।
আজকে শুভেন্দু অধিকারীর প্রতি অনাস্থা দেখিয়ে 5 জন বিধায়ক চলে গেলেন অন্য দলে। শুভেন্দু অধিকারীর নেতৃত্ব তাদের পছন্দ না। আরও বেশ কয়েকজন আছেন, যে কোনো সময় তৃণমূল যদি দরজাটা খুলে দেয়, যে কোনো সময় হুড়ুর করে আরও 20-25 জন বিধায়ক ঢুকে পড়বেন। আমাদের কাছে পাকা খবর আছে। নেহাত তৃণমূল দরজাটা খুলছে না, তাই তারা ঢুকতে পারছেন না। তাদের কাছে অপশান নেই, কারণ বামপন্থী দলগুলো তারা এভাবে বিধায়ক ঢুকিয়ে নেয় না চট করে। কংগ্রেসে তাদের যাওয়ার অপশান নেই এই কারণে, কারণ কংগ্রেস কেন্দ্রে বিরোধী, এবং শুধু তাই না, কংগ্রেসের কোনো ভবিষ্যৎও পশ্চিমবাংলায় তারা দেখতে পাচ্ছেন না। তৃণমূল কংগ্রেসে আসলে, শাসক দলে আসলে অনেক সুবিধে পাওয়া যায়, অনেক বেশি কর্তৃত্ব ফলানো যায়, অনেক বেশি বড় পরিসরে কাজ করা যায়। এই প্রত্যাশা থেকে তারা অপেক্ষা করছেন দরজার বাইরে, কবে তৃণমূল কংগ্রেস দরজাটা খুলবে আর হুড়ুর করে তারা ঢুকে পড়বে। যে কোনো দিন এরকম ঘটনা ঘটতে পারে যদি তৃণমূল কংগ্রেস দরজাটা খোলে। যাই হোক, আজকের অনুষ্ঠানটা শেষ করব, দীর্ঘায়িত করব না। প্রথমে আমরা শোনাবো রিতেশ তিওয়ারির কথা, তারপরে আমরা বলবো জয়প্রকাশ মজুমদারের কথা। জয়প্রকাশ মজুমদার বিস্ফোরক সাংবাদিক সম্মেলন করেছেন কালকে, বিস্ফোরক, এবং তার প্রতিটি কথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা রাজনীতি করেন, বামপন্থী বলুন কংগ্রেস বলুন, তাদের মনের কথা বলেছেন। এবং শুধু তাই না, যারা তৃণমূল কংগ্রেসটাও করেন তারাও কিন্তু তাকে সমর্থন করেছেন এই কথাতে। শুধু সমর্থন করেননি কারা? ওই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। কিন্তু বিজেপির নিচু তলায়, একদম গ্রাসরুটে যারা মণ্ডলে বা বুথে কাজ করেন, সেই মানুষগুলোর মনের কথা তুলে ধরেছেন জয়প্রকাশ মজুমদার। আসুন আগে আমরা দেখে নেব রিতেশ তিওয়ারির বক্তব্য, তারপরে থাকবে দিলীপ মার্জনা করবেন জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, তারপরেই আমাদের অনুষ্ঠান শেষ করব। কিন্তু তার আগে বলে দিই, আমরা একটা মিউজিক চ্যানেল আছি। মিউজিক চ্যানেলে আমরা 20 বছর বয়স পর্যন্ত যেসব প্রতিভাধর ছেলেমেয়েরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন বা গান গাইছেন, তাদেরকে আমরা সুযোগ দেব। আমরা তাদের স্টুডিওতে ডাকবো, তাদের গান রেকর্ড করব এবং পাবলিশ করব, যাতে আমাদের এই এত বড় দর্শকদের মাঝখানে তাদের গান ছড়িয়ে পড়ে। এবং তাদের মধ্যে থেকে যদি প্রতিভাধর কেউ থাকেন, কোনো সুরকার বা কোনো ফিল্ম ডিরেক্টর বা কারোর কাজ যদি চোখে পড়ে, তারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের কাছে খবরটা পৌঁছে দেবো। শেষ করবো আজকের অনুষ্ঠান, দেখে নিই রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, তারপরেই আজকের মতন অনুষ্ঠান শেষ করব। জয় বাংলা, জয় হিন্দ। हाँ, मुझे एक शोकॉज किया गया है, उसमें प्रदेश अध्यक्ष के हवाले से कार्यालय मंत्री का चिट्ठी मिला है, जिसमें कहा गया है कि मैंने पब्लिक डोमेन में पार्टी के नेताओं के खिलाफ जो बात कही है वो एंटी पार्टी है, मेरे खिलाफ क्यों न पार्टी कार्रवाई करे। तो देखिए, चिट्ठी मेरे पास आ जाई है और पार्टी का एक धड़ा जिसको ये जिम्मेदारी प्रदेश अध्यक्ष ने दिया था, वो तात्कालिक रूप से वो लोग जिम्मेदार में है और आधुनिकता उनके ऊपर इस तरीके से हावी है कि चिट्ठी मेरे पास आने से पहले मीडिया के पास चली जाती है। कलकत्ता कारपोरेशन के चुनाव में रूपा गांगुली ने सार्वजनिक रूप से आरोप लगाए कि टिकट बेचा गया, पार्टी ने उनके खिलाफ कार्रवाई क्यों नहीं की। आसनसोल कारपोरेशन चुनाव के मामले में राष्ट्रीय मंत्री अनुपम हाजरा ने फेसबुक पोस्ट करके कहा कि कौन लोग टिकट देते हैं पता ही नहीं, सुबह बीजेपी का टिकट मिलता है, शाम को टीएमसी ज्वाइन कर लेता है। क्या ये पार्टी विरोधी बात नहीं है? বিজেপিতে 2014-তে যোগদানের পরের বছরই বিজেপি আমাকে সহসভাপতি, রাজ্যের সহসভাপতি করে এবং তারপরের বছর আরেকটি দায়িত্ব দেয় তার সঙ্গে সঙ্গে, সেটা অনেকেরই অজানা আছে, সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যানালিসিস অ্যান্ড পলিটিক্যাল ফিডব্যাক। এই পলিটিক্যাল ফিডব্যাক একটা ডিপার্টমেন্ট আছে বিজেপির, রাজ্য বিজেপির, সেই তার দায়িত্ব আমাকে দেওয়া হয়। সেই কাজ 2021-এর নির্বাচনের আগে এবং 2021-এর নির্বাচনের পরে আর 2-3 মাস পর্যন্ত আমি করে এসেছি, যে কেন্দ্রীয় বিজেপিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং তার উপরে বিশ্লেষণ পাঠানোর দায়িত্ব ছিল আমার। তারপর থেকেই আমার মনে হয়েছিল যে যে কোনো কারণেই হোক না কেন, বিজেপির এই উত্থানকে কেন্দ্রীয় কিছু নেতা এবং রাজ্যের কয়েকজন কতিপয় নেতা যে কোনো কারণেই হোক, তারা
ভালোভাবে মেনে নিতে পারছেন না, এবং তখনই একটা বিশেষ পর্যায় শুরু হয় যে বাংলার বিজেপিকে উইক করে, দুর্বল করে, সামগ্রিক বিজেপি আছে ভারতে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে শাসন করছে দেশ। সুতরাং 2019-এর পর থেকে একটা পর্যায়ে এই বাংলায় দেখতে পাই যে বাংলার যেসব নেতারা, যেসব কর্মীরা ওই 18টা আসন এবং 2টি আসন অল্পের জন্য হেরে যাওয়া এই পর্যায়ে বিজেপিকে নিয়ে আসলো, তাদের ওপর আর ভরসা করা যাবে না, এই রকম একটা উদ্যোগ শুরু হলো। এবং ছোট করে বললে সেই উদ্যোগের পরিণতি 2021-এর নির্বাচনের আগে আস্তে আস্তে তার স্পিড বাড়লো, গিয়ার চেঞ্জ হলো, গিয়ার শিফটিং, ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ার, দ্রুততার সঙ্গে শুরু হলো যে হয় অন্য দল থেকে লোক নিয়ে আসতে হবে, নয় বাইরের, বাংলার বাইরের লোকজন নিয়ে এসে রাজ্যের বিজেপিকে তড়ি পার করাতে হবে। এই জায়গাটা আমরা দেখলাম। এবং আপনাদের কাছে আজকে বলতে দ্বিধা নেই যে পলিটিক্যাল ফিডব্যাক আমি সেই সময় ক্রমান্বয়ে কেন্দ্রের কাছে পাঠিয়েছি, তখন আমি বলেছি যে এটা ঠিক রাস্তা হচ্ছে না। কারণ যে জনসাধারণ বিজেপির কে মনে করছে একটা অল্টারনেট ফোর্স যে ক্ষমতায় আসতে পারে, পশ্চিমবাংলায় যেটা হয়নি, শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপি তৈরি করেছিলেন, জনসংঘ করেছিলেন, তারই ফলশ্রুতি ভারতীয় জনতা পার্টি সেই পশ্চিমবঙ্গে যেটা আগে 3-4-5% দল ছিল, সেই দল 40% ভোট পেয়েছে 2019-এ। সেই যে স্ট্রাকচার ছিল, সেই যে ধাঁচা ছিল, যে জেলা কমিটি, মন্ডল কমিটি, বুথ কমিটি তৈরি হচ্ছে, লোকে নামছে রাস্তায়, তাদের উপর ভরসা করা উচিত। কিন্তু আমরা আশ্চর্যভাবে দেখলাম ক্রমাগত তাদেরকে, সেই ধাঁচাকে ইগনোর করা হলো এবং দুর্বল করা হলো। আজকে যে পরিস্থিতিতে আমরা আছি, পোস্টপোল ভায়োলেন্স নিয়ে কথা হয়েছে, তাতে আপনারা শুনেছেন আন্দোলন হয়নি, কোর্টে গেছি আমরা অনেকবার। আমাদের কর্মীদের যারা মার খেয়েছে, যারা বাইরে থেকেছে, যাদের বাড়ি ছেড়ে থাকতে হয়েছে, সদল বলে গিয়ে তাদের পাশে দাঁড়ানো, সেই জেলায় থাকা, সেই মণ্ডলে যাওয়া, তার থেকে সবাই বলেছে যে হাইকোর্টে করে সেইটা কাগজে বেরোলে বোধহয় সেইটা তাদের বেশি সাহায্য হবে। আমি যেহেতু আবার বললাম 40 বছর এই রাজনীতি দেখছি, বাংলার রাজনীতি, আমার বারবার মনে পড়ে যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2009, 2008 এই সময় থেকে ক্ষমতায় আসার জন্য বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন তিনি হাইকোর্টের ওপর নির্ভর করে লড়াই করেননি। তিনি মাঠে ময়দানে, রাস্তায়, মাঠে ঘাটে, হাটে বাটে, মাঠে ময়দানে, রাস্তায় তিনি লড়াই করে এসেছিলেন, কারণ সেটাই হচ্ছে বাংলার রাজনীতি। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে, 2021-এর নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে দুটো জিনিস হলো। এক, নির্বাচনে যেখানে বলা হচ্ছিল আমরা জিততে চলেছি, সকলকে বলা হয়েছিল যে আপনাদের না হলেও আমরা জিতে আসব, আগলাবার দোষা পার। সেইখানে যখন 77-এ আটকে গেলাম আমরা, এই নির্বাচনের এই রকম ফলাফল কেন হলো তার কোনো পর্যালোচনা হলো না, কোনো জায়গায় পর্যালোচনা হলো না। এবং ভার্চুয়াল মিটিংয়ে কেউ যদি কথা তুলতে গেছেন, তাকে সঙ্গে সঙ্গে হয় চুপ করিয়ে দেওয়ানো হয়েছে, কিংবা ভার্চুয়াল মিটিং বলে আমাদের যারা আইটি দেখেন তাদের বলা হয়েছে অমুকের মাইকটা অফ করে দাও। এ ঘটনাও হয়েছে। সুতরাং একটা রাজনৈতিক দল, আমরা মনে করতেই পারি আমরা জিতব, এবং এটা হতেই পারে,
সেই পরিমাণ আমাদের আসন আমরা পেলাম না। তাহলে কিসের জন্য এটা হলো? ভবিষ্যতে কোন জায়গায় আমরা এটাকে নিয়ে যাব, কিভাবে দোষ ত্রুটিকে আমরা লাঘব করব, সেগুলোকে শুধরে নেব, তার কোনো আলোচনাই হলো না।